হ্যালো বন্ধুরা। আচ্ছা, আমরা তো জানি যে গাছ সালোক সংশ্লেষ করে নিজের খাবার নিজেই বানায়। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে যে নিজের খাবার বানায়, তার আবার সেই খাবার ভেঙে শক্তি বের করার দরকারটা কি? চলুন আজ এই দারুণ বিষয়টা নিয়ে আলোচনা করা যাক আর দেখে নেওয়া যাক কিভাবে উদ্ভিদরা নিজেদের বেড়ে ওঠার জন্য শক্তি জোগাড় করে। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না? একদিকে উদ্ভিদ হলো উৎপাদক, মানে খাবার তৈরি করছে। আবার অন্যদিকে সেই খাবারই তাকে ভাঙতে হচ্ছে শক্তির জন্য। মানে একই সাথে দুটো কাজ। আসলে খাবার তৈরি করাটা টাকা জমানোর মতো, আর শ্বসন হলো সেই জমানো টাকা খরচ করে কাজ চালানো। প্রথমেই একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে নেওয়া দরকার। শ্বসন বলতে আমরা কিন্তু নিঃশ্বাস নেওয়া বা ছাড়া বোঝাচ্ছি না। উদ্ভিদের ক্ষেত্রে কোষীয় শ্বসন হল একটা রাসায়নিক প্রক্রিয়া, মানে কোষের ভেতরে গ্লুকোজের মতো খাবারকে ভেঙে তার থেকে এনার্জি কারেন্সি অর্থাৎ এটিপি তৈরি করা। এটা কিন্তু নিছক গ্যাস বিনিময়ের চেয়ে অনেক বেশি জটিল একটা ব্যাপার। দেখুন, আমাদের মতো উদ্ভিদের তো কোনো ফুসফুস নেই, তাহলে গ্যাস এক্সচেঞ্জ করে কিভাবে? ওদের পাতায় আছে ছোট ছোট ছিদ্র, যাকে আমরা বলি স্টোমাটা, আর কাণ্ডের গায়ে থাকে লেন্টিসেল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো উদ্ভিদের প্রত্যেকটা অংশ, সে মূল হোক, কাণ্ড হোক বা পাতা, সবাই নিজের গ্যাসের চাহিদা নিজেই মিটিয়ে নিতে পারে, একেবারে স্বাবলম্বী। তো চলুন আমরা একটা গ্লুকোজ অণুর সাথে তার পুরো জার্নিটা দেখি, কিভাবে সে ধাপে ধাপে ভেঙে গিয়ে তার ভেতরে জমানো শক্তিকে মুক্তি দেয়। এই স্লাইডে দেওয়া ম্যাপটা ধরে আমরা এগোব। আমাদের এনার্জি যাত্রার প্রথম স্টেশন হল গ্লাইকোলাইসিস। এই প্রক্রিয়াটা এতটাই বেসিক আর এতটাই সার্বজনীন যে ছোট্ট একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল বড় গাছ পর্যন্ত পৃথিবীর প্রায় সব জীবন্ত কোষেই এটা ঘটে। আর এর জন্য কোষের সাইটোপ্লাজম ছাড়া আর কিছুই লাগে না। এই যে 10টা ধাপের একটা লম্বা প্রক্রিয়া দেখছেন, এর মূল কথাটা খুব সহজ। একটা 6 কার্বনের গ্লুকোজ অণু আংশিকভাবে ভেঙে গিয়ে দুটো 3 কার্বনের পাইরুভেট অণু তৈরি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো কাজটা করার জন্য এক ফোঁটাও অক্সিজেনের দরকার হয় না, তাই এটা সবাত এবং অবাধ দুই রকম শ্বসনেই কমন। বেশ, তাহলে এই প্রথম ধাপের শেষে আমাদের অ্যাকাউন্টে কি জমা হলো? দেখুন, মোট 4টা এটিপি তৈরি হলেও শুরু করতে দুটো খরচ হয়ে যায়। তাই নিট লাভ হল মাত্র দুটো এটিপি। এটাকে বলতে পারেন ইনস্ট্যান্ট এনার্জি। আর সাথে পাওয়া যায় দুটো এনএডিএইচ অণু, যা হলো এনার্জির ব্ল্যাঙ্ক চেকের মতো। পরে ভাঙানো হবে। গ্লাইকোলাইসিসের পর তৈরি হওয়া পাইরুভেট অণুটা এবার একটা মোড়ের মাথায় এসে দাঁড়ায়। সে কোন দিকে যাবে? তার ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে একটাই জিনিসের ওপর, আর সেটা হলো অক্সিজেন আছে কি নেই। যদি কোষে অক্সিজেন না থাকে, তাহলে পাইরুভেট সাইটোপ্লাজমেই থেকে যায়, আর সেখানে ফার্মেন্টেশন বা সন্ধান প্রক্রিয়ায় অংশ নেয়। এই পথে খুব সামান্যই শক্তি পাওয়া যায়, একটা গ্লুকোজের মোট শক্তির 7%-ও কম। মানে নিট লাভ সেই দুটো এটিপিতেই আটকে থাকে। কিন্তু যদি অক্সিজেন উপস্থিত থাকে, তাহলে পাইরুভেট একটা ভিআইপি টিকিট পেয়ে যায় কোষের পাওয়ার হাউস অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে ঢোকার জন্য। আর এখানেই আসল খেলাটা শুরু হয়, যেখানে বিপুল পরিমাণে শক্তি উৎপাদন হবে। মাইটোকন্ড্রিয়াতে ঢোকার পরেই কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয় না। তার আগে একটা ছোট্ট প্রস্তুতি পর্ব আছে, যার নাম লিঙ্ক রিঅ্যাকশন। এখানে পাইরুভেট ভেঙে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, আর এই প্রক্রিয়াতেই শ্বসনের প্রথম কার্বন ডাই অক্সাইড অণুটা বেরিয়ে যায়। এবার এই অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে আসল পর্বে, ক্রেবস চক্রে। এটাকে একটা সাইক্লিক বা চক্রাকার রাস্তার মতো ভাবতে পারেন। অ্যাসিটাইল কোয়ে এই রাস্তায় ঢুকে চক্রাকারে ঘুরতে থাকে, আর তার শরীর থেকে একটু একটু করে বাকি শক্তিটুকু আর কার্বন ডাই অক্সাইড বের করে নেওয়া হয়। এই টেবিলটা দেখুন। ক্রেবস চক্র একবার ঘুরলে আমরা পাই 3টি এনএডিএইচ, একটি এফএডিএইচ2, একটি জিটিপি আর 2টি CO2। কিন্তু মনে রাখতে হবে, একটা গ্লুকোজ থেকে দুটো পাইরুভেট এসেছিল, তার মানে এই চক্রটা দুবার ঘুরবে। অর্থাৎ মোট উৎপাদন হবে সবকিছু ডাবল। বেশ, এতক্ষণে আমাদের হাতে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র থেকে পাওয়া অনেকগুলো এনএডিএইচ আর এফএডিএইচ2 এর চেক জমে গেছে। কিন্তু এই চেক দিয়ে তো আর সরাসরি কাজ করা যায় না, তাই না? এগুলোকে ভাঙিয়ে ক্যাশ টাকা মানে এটিপি বানাতে হবে। আর সেই ক্যাশ কাউন্টারটাই হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস। ইটিএসকে একটা ড্যাম বা বাঁধের মতো ভাবুন। বাঁধের একপাশে জল জমে একটা চাপ তৈরি করে, আর সেই জলের স্রোত যখন টারবাইন ঘোরায় তখন বিদ্যুৎ তৈরি হয়। ঠিক সেভাবেই এখানে প্রোটনের একটা চাপ তৈরি হয়, আর সেই প্রোটনের স্রোত যখন এটিপি সিনথেজ নামের একটা মেশিনকে ঘোরায়, তখন ঝড়ের গতিতে এটিপি তৈরি হতে থাকে। এই অসাধারণ প্রক্রিয়াটাকেই বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে যে অক্সিজেন আমরা নিই, তার আসল কাজটা কি? তার কাজ হল এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একেবারে শেষে দাঁড়িয়ে থাকা। সে হল ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার।
সব কাজ শেষে ক্লান্ত ইলেকট্রনগুলোকে সে গ্রহণ করে আর প্রোটনের সাথে মিলে জল তৈরি করে। অক্সিজেন না থাকলে পুরো সিস্টেমটাই জ্যাম হয়ে বন্ধ হয়ে যেত। তাহলে আমাদের ওই এনার্জি চেকগুলোর বিনিময় মূল্য কত? দেখুন, একটা NADH এর চেক ভাঙালে পাওয়া যায় 3টে ATP, আর একটা FADH2 এর চেক ভাঙালে পাওয়া যায় 2টো ATP। এবার বুঝতেই পারছেন কেন এই অণুগুলো এত বেশি মূল্যবান। তাহলে সব মিলিয়ে গ্লাইকোলাইসিস থেকে শুরু করে ETS পর্যন্ত পুরো রাস্তাটা পার করার পর একটা গ্লুকোজ অণু থেকে আমরা মোট কত এটিপি পেলাম? চলুন ফাইনাল ব্যালেন্স শিটটা একবার দেখে নিই। ভাবা যায়, একটা মাত্র গ্লুকোজ অণুকে সবাত শ্বসনের মাধ্যমে পুরোপুরি ভাঙলে মোট 38টা এটিপি অণু পাওয়া যেতে পারে। অবাত শ্বসনে যেখানে মাত্র 2টো এটিপি পাওয়া যাচ্ছিল, তার থেকে এটা প্রায় 19 গুণ বেশি। এনর্মাস একটা পার্থক্য। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা শ্বসনকে শুধু ভাঙার প্রক্রিয়া বা ক্যাটাবলিক প্রক্রিয়া হিসেবেই জানি, কিন্তু এর বিভিন্ন ধাপে যে যৌগগুলো তৈরি হয় সেগুলো আবার কোষের অন্যান্য জিনিস যেমন অ্যামিনো অ্যাসিড বা ফ্যাট তৈরি করতেও কাজে লাগে। মানে শ্বসন একই সাথে ভাঙেও আবার গড়েও, তাই একে অ্যামফিবলিক পথ বলা হয়। সবশেষে আসি রেসপিরেটরি কোশেন্ট বা RQতে। এটা আসলে একটা অনুপাত যা আমাদের বলে দেয় যে কোষ কোন ধরনের খাবারকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে। কার্বোহাইড্রেট ব্যবহার করলে এর মান হয় 1, ফ্যাট ব্যবহার করলে 1-এর কম, আর প্রোটিনের জন্য প্রায় 0.9। তাহলে শেষে এই প্রশ্নটা থেকেই যায়, শ্বসনকে আমরা শুধু একটা ভাঙনমূলক প্রক্রিয়া বলতাম, কিন্তু এখন দেখছি এটা ভাঙার পাশাপাশি গড়ার কাঁচামালও যোগান দেয়। তাহলে কি এটা শুধু ধ্বংসাত্মক, নাকি কোষের ভেতরের বিপাক ক্রিয়ার এক মূল কেন্দ্রবিন্দু, যেখানে জীবন ভাঙা গড়ার মধ্যে দিয়েই এগিয়ে চলে?